নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের কিচিরমিচিরে। কোলাহলের জগৎ থেকে পা সরিয়ে চলুন চলে যাই গল্পের জগতে। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাবেন। সমস্ত গল্পের আপডেট সবার প্রথম পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এখন শুরু হচ্ছে নৌকাডুবি তৃতীয় পর্ব। বিদ্যালয়ে ছুটি নিকটবর্তী। ছুটির সময়ে কমলাকে বিদ্যালয়ে রাখিবার জন্য রমেশ কর্ত্রীর সহিত পূর্বেই ঠিক করিয়াছিল। রমেশ প্রত্যুষে উঠিয়া ময়দানের নির্জন রাস্তায় পদচারণা করিতে করিতে স্থির করিল, বিবাহের পর সে কমলার সম্বন্ধে হেমনলিনীকে সমস্ত ঘটনা আগাগোড়া বিস্তারিত করিয়া বলিবে। তাহার পরে কমলাকেও সমস্ত কথা বলিবার অবকাশ হইবে। এইরূপ সকল পক্ষে বোঝাপড়া হইয়া গেলে কমলা স্বাচ্ছন্দ্যে বন্ধুভাবে হেমনলিনীর সঙ্গেই বাস করিতে পারিবে। দেশে ইহা লইয়া নানা কথা উঠিতে পারে, ইহাই মনে করিয়া সে হাজারিবাগে গিয়া প্র্যাকটিস করিবে স্থির করিয়াছে। ময়দান হইতে ফিরিয়া আসিয়া রমেশ অন্নদাবাবুর বাড়ি গেল। সিঁড়িতে হঠাৎ হেমনলিনীর সঙ্গে দেখা হইল। অন্যদিন হইলে এরূপ সাক্ষাতে একটু কিছু আলাপ হইত। আজ হেমনলিনীর মুখ লাল হইয়া উঠিল। সেই রক্তিমার মধ্য দিয়া একটা হাসির আভা উষার আলোকের মতো দীপ্তি পাইল। হেমনলিনী মুখ ফিরাইয়া চোখ নিচু করিয়া দ্রুত বেগে চলিয়া গেল। রমেশ যে গত্রে হেমনলিনীর কাজ হইতে হারমোনিয়ামে শিখিয়াছিল, বাসায় গিয়া সেইটে খুব করিয়া বাজাইতে লাগিল। কিন্তু একটি মাত্র গত সমস্ত দিন বাজানো চলে না। কবিতার বই পড়িতে চেষ্টা করিল। মনে হইল ভালোবাসার সুর যে সুদূর উচ্চে উঠিয়াছে, কোনো কবিতা সে পর্যন্ত নাগাল পাইতেছে না। আর হেমনলিনীর অশান্ত আনন্দের সহিত তাহার গৃহকর্ম সমস্ত সারিয়া নিভৃত দ্বিপ্রহরে শয়ন ঘরের দ্বার বন্ধ করিয়া তাহার সেলাইটি লইয়া বসিয়াছে। মুখের উপর একটি পরিপূর্ণ প্রসন্নতার শান্তি, একটি সর্বাঙ্গীন সার্থকতা তাহাকে বেষ্টন করিয়া রইয়াছে। চায়ের সময়ের পূর্বেই কবিতার বই এবং হারমোনিয়াম ফেলিয়া রমেশ অন্নদাবাবুর বাসায় আসিয়া উপস্থিত হইল। অন্যদিন হেমনলিনীর সহিত দেখা হইতে বড় বিলম্ব হইত না, কিন্তু আজ চায়ের ঘরে দেখিল সে ঘর শূন্য। দোতলায় বসিবার ঘরে দেখিল সে ঘরও শূন্য। হেমনলিনী এখনো তাহার শয়নগৃহ ছাইয়া নামে নাই। অন্নদাবাবু যথাসময়ে আসিয়া টেবিল অধিকার করিয়া বসিলেন। রমেশ ক্ষণে ক্ষণে চকিতভাবে দরজার দিকে দৃষ্টিপাত করিতে লাগিল। পদশব্দ হইল, কিন্তু ঘরে প্রবেশ করিল অক্ষয়। যথেষ্ট হৃদ্যতা দেখাইয়া কহিল, এই যে রমেশবাবু, আমি আপনার বাসাতেই গিয়েছিলাম। শুনিয়াই রমেশের মুখে উদ্বেগের ছায়া পড়িল। অক্ষয় হাসিয়া কহিল, ভয় কিসের রমেশবাবু? আপনাকে আক্রমণ করিতে যাই নাই। শুভ সংবাদে অভিনন্দন প্রকাশ করা বন্ধু বান্ধবের কর্তব্য, তাহাই পালন করিতে গিয়াছিলাম। এই কথায় অন্নদাবাবুর মনে পড়িল হেমনলিনী উপস্থিত নাই। হেমনলিনীকে ডাক দিলেন। উত্তর না পাইয়া তিনি নিজে উপরে গিয়া কহিলেন, হেম, এ কি, এখনো শিলাই লইয়া বসিয়া আছো? চা তৈরি যে, রমেশ অক্ষয় আসিয়াছে। হেমনলিনী মুখ ঈষৎ লাল করিয়া কহিল, বাবা, আমার চা উপরে পাঠাইয়া দাও, আজ আমি সেলাইটা শেষ করিতে চাই। অন্নদাবাবু কহিলেন, ওই তোমার দোষ হেম, যখন যেইটা লইয়া পড়ো তখন আর কিছুই খেয়াল করো না। যখন পড়া লইয়াছিলে তখন বই কোল হইতে নামিত না, এখন শিলাই লইয়া পড়িয়াছ, এখন আর সমস্তই বন্ধ। না না, সে হইলে চলিবে না। চলো নিচে গিয়া চা খাইবে, চলো। এই বলিয়া অন্নদাবাবু জোর করিয়া হেমনলিনীকে নিচে লইয়া আসিলেন। সে আসিয়াই কাহারও দিকে দৃষ্টি না করিয়া তাড়াতাড়ি চা ঢালিবার ব্যাপারে ভারী ব্যস্ত হইয়া উঠিল। অন্নদাবাবু অধীর হইয়া কহিলেন, হেম, এ কি করিতেছ? আমার পেয়ালায় চিনি দিতেছ কেন? আমি তো কোনো কালে চিনি দিয়া চা খাই না। অক্ষয় টিপি টিপি হাসিয়া কহিল, আজ উনি ঔদার্য সংবরণ করিতে পারিতেছেন না, আজ সকলকেই মিষ্টি বিতরণ করিবেন। হেমনলিনীর প্রতি এই প্রচ্ছন্ন বিদ্রূপ রমেশের মনে মনে অসহ্য হইল। সে তৎক্ষণাৎ স্থির করিল, আর যাই হোক, বিবাহের পরে অক্ষয়ের সহিত আর কোনো সম্পর্ক রাখা হইবে না। অক্ষয় কহিল,
রমেশবাবু, আপনার নামটা বদলাইয়া ফেলুন। রমেশ এই রসিকতার চেষ্টায় অধিকতর বিরক্ত হইয়া কহিল, কেন বলুন দেখি? অক্ষয় খবরের কাগজ খুলিয়া কহিল, এই দেখুন, আপনার নামে একজন ছাত্র অন্য লোককে নিজের নাম চালাইয়া পরীক্ষা দিবাইয়া পাস হইয়াছে, হঠাৎ ধরা পড়িয়েছে। হেমনলিনী জানে রমেশ মুখের উপর উত্তর দিতে পারে না, সেই জন্য এতকাল অক্ষয় রমেশকে যত আঘাত করিয়াছে সেই তাহার প্রতিঘাত দিয়া আসিয়াছে। আজও থাকিতে পারিল না। গুড়ো ক্রোধের লক্ষণ চাপিয়া ঈষৎ হাস্য করিয়া কহিল, অক্ষয় বলিয়া ঢের লোক বোধহয় জেলখানায় আছে। অক্ষয় কহিল, ওই দেখুন, বন্ধুভাবে সৎ পরামর্শ দিতে গেলে আপনারা রাগ করেন। তবে সমস্ত ইতিহাসটা বলি। আপনি তো জানেন আমার বোন শরৎ বালিকা বিদ্যালয়ে পড়িতে যায়। সে কাল সন্ধ্যার সময় আসিয়া কহিল, দাদা, তোমাদের রমেশবাবুর স্ত্রী আমাদের স্কুলে পড়েন। আমি বললাম, দূর পাগলি, আমাদের রমেশবাবু ছাড়া কি আর দ্বিতীয় রমেশবাবু জগতে নাই? শরৎ কহিল, তা যেই হন, তিনি তার স্ত্রীর উপর ভারী অন্যায় করিতেছেন। ছুটিতে প্রায় সব মেয়েই বাড়ি যাইতেছে। তিনি তার স্ত্রীকে বোর্ডিংয়ে রাখিবার বন্দোবস্ত করিয়াছেন। সে বেচারা কাঁদিয়া কাটিয়া অনর্থপাত করিতেছে। আমি তখনই মনে মনে কহিলাম, এ তো ভালো কথা নহে। শরৎ যেমন ভুল করিয়াছিল, এমন ভুল আরও তো কেহ কেহ করিতে পারে। অন্নদাবাবু হাসিয়া উঠিয়া কহিলেন, অক্ষয়, তুমি কি পাগলের মতো কথা কইতেছ? কোন রমেশের স্ত্রী স্কুলে পড়িয়া কাঁদিতেছে বলিয়া আমাদের রমেশ নাম বদলাইবে নাকি? এমন সময় হঠাৎ বিবর্ণ মুখে রমেশ ঘর হইতে উঠিয়া চলিয়া গেল। অক্ষয় বলিয়া উঠিল, ও কি রমেশবাবু, আপনি রাগ করিয়া চলিয়া গেলেন নাকি? দেখুন দেখি, আপনি কি মনে করেন আপনাকে আমি সন্দেহ করিতেছি? বলিয়া রমেশের পশ্চাৎ পশ্চাৎ বাহির হইয়া গেল। অন্নদাবাবু কহিলেন, এ কি কাণ্ড! হেমনলিনী কাঁদিয়া ফেলিল। অন্নদাবাবু ব্যস্ত হইয়া কহিলেন, ও কি হেম, কাঁদিস কেন? সে উচ্ছ্বসিত রন্দনের মধ্যে রুদ্ধ কণ্ঠে কহিল, বাবা, অক্ষয়বাবুর ভারী অন্যায়। কেন উনি আমাদের বাড়িতে ভদ্রলোককে এমন করিয়া অপমান করেন? অন্নদাবাবু কহিলেন, অক্ষয় ঠাট্টা করিয়াই একটা কি বলিয়াছে, ইহাতে এত অস্থির হইবার কি দরকার ছিল? এইরকম ঠাট্টা অসহ্য, বলিয়া দ্রুতপদে হেমনলিনী উপরে চলিয়া গেল। এইবার কলিকাতায় আসার পর রমেশ বিশেষ যত্নের সহিত কমলার স্বামীর সন্ধান করিতেছিল। বহু কষ্টে ধোবা পুকুরটা কোন জায়গায় তাহা বাহির করিয়া কমলার মামা তারিণীচরণকে এক পত্র লিখিয়াছিল। উক্ত ঘটনার পরদিন প্রাতে রমেশ সেই পত্রের জবাব পাইল। তারিণীচরণ লিখিতেছেন, দুর্ঘটনার পরে তাহার জামাতা শ্রীমান নলিনাক্ষের কোনো সংবাদই পাওয়া যায় নাই। রংপুরে তিনি ডাক্তারি করিতেন। সেখানে চিঠি লিখিয়া তারিণীচরণ জানিয়াছে, সেখানেও কেহ আজ পর্যন্ত তাহার কোনো খবর পায় নাই। তাহার জন্মস্থান কোথায় তাহা তারিণীচরণের জানা নাই। কমলার স্বামী নলিনাক্ষ যে বাঁচিয়া আছেন, এ আশা আজ রমেশের মন হইতে একেবারে দূর হইল। সকালে রমেশের হাতে আরো অনেকগুলো চিঠি আসিয়া পড়িল। বিবাহের সংবাদ পাইয়া তাহার আলাপি পরিচিত অনেকে তাহাকে অভিনন্দন পত্র লিখিয়াছে। কেহ বা আহারের দাবি জানিয়েছে, কেহ বা এতদিন সমস্ত ব্যাপারটা যে গোপন রাখিয়াছে বলিয়া রমেশকে সকৌতুক তিরস্কার করিয়াছে। এমন সময় অন্নদাবাবুর বাড়ি হইতে চাকর একখানি চিঠি লইয়া রমেশের হাতে দিল। হাতের অক্ষর দেখিয়া রমেশের বুকের ভিতরটা দুলিয়া উঠিল। হেমনলিনীর চিঠি। রমেশ মনে করিল, অক্ষয়ের কথা শুনিয়া হেমনলিনীর মনে সন্দেহ জন্মাইছে। তাহাই দূর করিবার জন্য সে রমেশকে পত্র লিখিয়াছে। চিঠি খুলিয়া দেখিল, তাহাতে কেবল এই কটি কথা লেখা আছে, অক্ষয়বাবু কাল আপনার উপরে ভারী অন্যায় করিয়াছেন। মনে করিয়াছিলাম আজ সকালেই আপনি আসিবেন, কেন আসিলেন না? অক্ষয়বাবুর কথা কেন আপনি এত মনে করিয়া লইতেছেন? আপনি তো জানেন আমি তার কথা গ্রাহ্যই করি না। আপনি আজ সকাল সকাল আসিবেন, আমি আজ সেলাই ফেলিয়া রাখিব। এই কটি কথার মধ্যে হেমনলিনীর সান্ত্বনা সুধাপূর্ণ কোমল হৃদয়ের ব্যথা অনুভব করিয়া রমেশের চোখে জল আসিল। রমেশ বুঝিল, কাল হইতে হেমনলিনী রমেশের বেদনা শান্ত করিবার জন্য ব্যগ্র হৃদয়ে প্রতীক্ষা করিয়া আছে। এমনি করিয়া রাত গিয়াছে, এমনি করিয়া সকাল কাটিয়াছে। অবশেষে আর থাকিতে না পারিয়া এই চিঠিখানা লিখিয়াছে। রমেশ কাল হইতে ভাবিতেছে, আর বিলম্ব না করিয়া এইবার হেমনলিনীকে সকল কথা খুলিয়া বলা আবশ্যক হইয়াছে। কিন্তু কাল্যকার ব্যাপারের পর বলা কঠিন হইয়া উঠিয়াছে।
এখন ঠিক শুনাইবে যেন অপরাধ ধরা পড়িবার জবাবদিহির চেষ্টা হইতেছে। শুধু তাহাই নহে, অক্ষয়ের যে কতকটা জয় হইবে সেটাও অসহ্য। রমেশ ভাবিতে লাগিল, কমলার স্বামী যে আর কোনো রমেশ, নিশ্চয়ই অক্ষয়ের মনে সেই ধারণাই আছে, নইলে সে এতক্ষণে কেবল ইঙ্গিত করিয়া থামিয়া থাকিত না, পাড়াশুদ্ধ গোল করিয়া বেড়াইত। অতএব এই বেলা যাহা হয় একটা উপায় অবলম্বন করা দরকার। এমন সময় আর একটা ডাকে চিঠি আসিল। রমেশ খুলিয়া দেখিল সে চিঠি ত্রিবিদ্যালয়ের কর্ত্রীর নিকট হইতে আসিয়াছে। তিনি লিখিয়াছেন, কমলা অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছে, তাহাকে এই অবস্থায় ছুটির সময় বিদ্যালয়ের বোর্ডিংয়ে রাখা তিনি সঙ্গত বোধ করেন না। আগামী শনিবারে স্কুল হইয়া ছুটি হইবে, সেই সময় তাহাকে বিদ্যালয় হইতে বাড়ি লইয়া যাইবার ব্যবস্থা করা নিতান্ত আবশ্যক। আগামী শনিবারে কমলাকে বিদ্যালয় হইতে লইয়া আসিতে হইবে। আগামী রবিবারে রমেশের বিবাহ। রমেশবাবু, আমাকে মাপ করিতে হইবে, এই বলিয়া অক্ষয় ঘরের মধ্যে প্রবেশ করিল। কহিল, এমন একটা সামান্য ঠাট্টায় আপনি যে এত রাগ করিবেন, তাহা আগে জানিলে আমি ও কথা তুলিতাম না। ঠাট্টার মধ্যে কিছু সত্য থাকিলেই লোকে চটিয়া ওঠে, কিন্তু যাহা একেবারে অমূলক তাহা লইয়া আপনি সকলের সাক্ষাতে এত রাগারাগি করিলেন কেন? অন্নদাবাবু তো কাল হইতে আমাকে ভর্ৎসনা করিতেছেন। হেমনলিনী আমার সঙ্গে কথা বন্ধ করিয়াছে। আজ সকালে তাহাদের ওখানে গিয়াছিলাম, তিনি ঘর ছাড়িয়ে চলিয়া গেলেন। আমি এমন কি অপরাধ করিয়াছিলাম বলুন দেখি? রমেশ কহিল, এ সমস্ত বিচার যথাসময়ে হইবে। এখন আমাকে মাপ করিবেন, আমার বিশেষ একটা প্রয়োজন আছে। অক্ষয় কহিল, রোশন চৌকির বায়না দিতে চলিয়াছেন বুঝি? এদিকে সময় সংক্ষেপ, আমি আপনার শুভকর্মে বাধা দিব না, চলিলাম। অক্ষয় চলিয়া গেলে রমেশ অন্নদাবাবুর বাসায় গিয়া উপস্থিত হইল। ঘরে ঢুকিতেই হেমনলিনীর সহিত তাহার সাক্ষাৎ হইল। আজ রমেশ সকাল সকাল আসিবে, ইহা হেমনলিনী নিশ্চয় ঠিক করিয়া প্রস্তুত হইয়া বসিয়াছিল। তাহার সিলাইয়ের ব্যাপারটি ভাঁজ করিয়া রুমালে বাঁধিয়া টেবিলের উপর রাখিয়া দিয়াছিল। পাশে হারমোনিয়াম যন্ত্রটি ছিল। আজ খানিকটা সঙ্গীত আলোচনা হইতে পারিবে এইরূপ তাহার আশা ছিল। তাছাড়াও অব্যক্ত সঙ্গীত তো আছেই। রমেশ ঘরে ঢুকিতেই হেমনলিনীর মুখে একটি উজ্জ্বল কমলাভাব পড়িল, কিন্তু সে আবার মুহূর্তেই ম্লান হইয়া গেল। যখন রমেশ আর কোনো কথা না বলিয়া প্রথমেই জিজ্ঞাসা করিল, অন্নদাবাবু কোথায়? হেমনলিনী উত্তর করিল, বাবা তাহার বসিবার ঘরে আছেন। কেন, তাহাকে কি এখনই প্রয়োজন আছে? তিনি তো সেই চা খাইবার সময় নামিয়া আসিবেন। রমেশ কহিল, না, আমার বিশেষ প্রয়োজন আছে, আর বিলম্ব করা উচিত হইবে না। হেমনলিনী কহিলেন, তবে যান, তিনি ঘরেই আছেন। রমেশ চলিয়া গেল। প্রয়োজন আছে, সংসারে প্রয়োজনেরই কেবল সবুর হয় না, আর ভালোবাসাকেই দ্বারের বাহিরে অবকাশ প্রতীক্ষা করিয়া বসিয়া থাকিতে হয়। শরতের এই অম্লান দিন যেন নিঃশ্বাস ফেলিয়া আপন আনন্দ ভাণ্ডারে সোনার সিংহদ্বারটি বন্ধ করিয়া দিল। হেমনলিনী হারমোনিয়ামের নিকট হইতে চৌকি সরাইয়া লইয়া টেবিলের কাছে বসিয়া একমনে সেলাই করিতে প্রবৃত্ত হইল। ছোঁচ ফুটিতে লাগিল, কেবল বাহিরে নহে ভিতরেও। রমেশের প্রয়োজনও শীঘ্র শেষ হইল না। প্রয়োজন রাজার মতো আপনার পুরা সময় নেয়, আর ভালোবাসা কাঙাল। রমেশ অন্নদাবাবুর ঘরের মধ্যে প্রবেশ করিল। তখন অন্নদাবাবু মুখের উপরে খবরের কাগজ চাপা দিয়া কেদারায় করিয়া নিদ্রা দিতেছিলেন। রমেশ ঘরে প্রবেশ করিয়া কাশিতেই তিনি চকিত হইয়া উঠিয়া খবরের কাগজটা তুলিয়া ধরিয়াই কহিলেন, দেখিয়াছ রমেশ, এবারে ওলা ওঠায় কত লোক মরিয়াছে। রমেশ কহিল, বিবাহ এখন কিছুদিন বন্ধ রাখিতে হইবে, আমার বিশেষ কাজ আছে। অন্নদাবাবুর মাথা হইতে শহরের মৃত্যু তালিকার বিবরণ একেবারে লুপ্ত হইয়া গেল। ক্ষণকাল রমেশের মুখের দিকে তাকিয়া কহিলেন, সে কি কথা রমেশ, নিমন্ত্রণ যে হইয়া গেছে? রমেশ কহিল, এই রবিবারের পরের রবিবারের দিন পিছাইয়া দিয়া আজকেই পত্র বিলি করিয়া দেওয়া যাইতে পারে। অন্নদাবাবু কহিলেন, রমেশ, তুমি আমাকে অবাক করিলে। এ কি মোকদ্দমা যে তোমার সুবিধা মতো তুমি দিন পিছাইয়া মুলতুবি করিতে থাকিবে? তোমার প্রয়োজনটা কি শুনি? রমেশ কহিল, সে অত্যন্ত বিশেষ প্রয়োজন, বিলম্ব করিলে চলিবে না। অন্নদাবাবু বাধাহত কদলী বৃক্ষের মতো কেদারের উপর হেলান দিয়া পড়িলেন। কহিলেন,
বিলম্ব করিলে চলিবে না। বেশ কথা, অতি উত্তম কথা। এখন তোমার যাহা ইচ্ছা হয় করো। নিমন্ত্রণ ফিরিয়া লইবার ব্যবস্থা তোমার বুদ্ধিতে যাহা আসে তাহাই হোক। লোকে যখন আমাকে জিজ্ঞাসা করিবে, আমি বলিব আমি ওসব কিছুই জানি না। তাহার কি আবশ্যক সে তিনিই জানেন, আর কবে তাহার সুবিধা হইবে সে তিনিই বলিতে পারেন। রমেশ উত্তর না করিয়া নত মুখে বসিয়া রহিল। অন্নদাবাবু কহিলেন, হেমনলিনীকে সব কথা বলা হইয়াছে? রমেশ কহিল, না, তিনি এখনো জানেন না। অন্নদাবাবু কহিলেন, তাহার তো জানা আবশ্যক, তোমার তো একালার বিয়ে নয়। রমেশ কহিল, আপনাকে আগে জানাইয়া তাহাকে জানাইব স্থির করিয়াছি। অন্নদাবাবু ডাকিয়া উঠিলেন, হেম, হেম। হেমনলিনী ঘরের মধ্যে প্রবেশ করিয়া কহিল, কি বাবা? অন্নদাবাবু কহিলেন, রমেশ বলিতেছে উহার কি একটা বিশেষ কাজ পড়িয়াছে, এখন উহার বিবাহ করিবার অবকাশ হইবে না। হেমনলিনীর একবার বিবর্ণ মুখে রমেশের মুখের দিকে চাহিল। রমেশ অপরাধীর মতো নিরুত্তরে বসিয়া রহিল। হেমনলিনীর কাছে এ খবরটা যে এমন করিয়া দেয়া হইবে রমেশ তাহা প্রত্যাশা করে নাই। অপ্রিয় বার্তা অকস্মাৎ এইরূপ নিতান্ত রূঢ়ভাবে হেমনলিনীকে যে কিরূপ মর্মান্তিক রূপে আঘাত করিল রমেশ তাহার নিজের ব্যথিত অন্তঃকরণের মধ্যেই সম্পূর্ণ অনুভব করিতে পারিল। কিন্তু যে তীর একবার নিক্ষিপ্ত হয় তাহা আর ফেরে না। রমেশ যেন স্পষ্ট করিয়া দেখিতে পাইল এই নিষ্ঠুর তীর হেমনলিনীর হৃদয়ের ঠিক মাঝখানে গিয়া বিঁধিয়া রহিল। এখন কথাটা আর কোনো মতে নরম করিয়া লইবার উপায় নাই। সবই সত্য, বিবাহ এখন স্থগিত রাখিতে হইবে। রমেশের বিশেষ প্রয়োজন আছে, কি প্রয়োজন তাহাও সে বলিতে ইচ্ছে করে না। ইহার উপরে আর নতুন ব্যাখ্যা কি হইতে পারে? অন্নদাবাবু হেমনলিনীর দিকে চাহিয়া কহিলেন, তোমাদেরই কাজ, এখন তোমরা ইহার যা হয় একটা মীমাংসা করিয়া লাও। হেমনলিনী মুখ নত করিয়া বলিল, বাবা, আমি ইহার কিছুই জানি না। এই বলিয়া ঝড়ের মেঘের মুখে সূর্যাস্তের ম্লান আভাটুকু যেমন মিলাইয়া যায় তেমনি করিয়া সে চলিয়া গেল। অন্নদাবাবু খবরের কাগজ মুখের উপর তুলিয়া পড়িবার ভান করিয়া ভাবিতে লাগিলেন। রমেশ নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। হঠাৎ এক সময় রমেশ চমকাইয়া উঠিয়া চলিয়া গেলেন। বসিবার বড় ঘরে গিয়া দেখিল হেমনলিনী জানলার কাছে চুপ করিয়া দাঁড়াইয়া আছে। তাহার দৃষ্টির সম্মুখে আসন্ন পূজার ছুটির কলিকাতা জুয়ারের নদীর মতো তাহার সমস্ত রাস্তা ও গলির মধ্যে স্ফীত জনপ্রবাহে চঞ্চল মুখর হইয়া উঠিয়াছে। রমেশ একেবারে তাহার পার্শ্বে যাইতে কুণ্ঠিত হইল। পশ্চাৎ হইতে কিছুক্ষণের জন্য স্থির দৃষ্টিতে তাহাকে দেখিতে লাগিল। শরতের অপরাহ্ন আলোকে বাতায়নবর্তিনী এই স্তব্ধ মূর্তিটি রমেশের মনের মধ্যে একটি চিরস্থায়ী ছবি আঁকিয়া দিল। ওই সুকুমার কপলের একটি অংশ, ওই সযত্ন রচিত করবীর ভঙ্গি, ওই গ্রীবার উপরে কোমল বিরল কেশগুলি, তাহারই নিচে সোনার হারের একটুখানি আভাস, বাম স্কন্ধ হইতে লম্বিত অঞ্চলের বঙ্কিম প্রান্ত, সমস্তই রেখায় রেখায় তাহার পীড়িত চিত্তের মধ্যে যেন কাটিয়া কাটিয়া বসিয়া গেল। রমেশ আস্তে আস্তে হেমনলিনীর কাছে আসিয়া দাঁড়াইল। হেমনলিনী রমেশের চেয়ে রাস্তার লোকেদের জন্য যেন বেশি উৎসুক বোধ করিতে লাগিল। রমেশ বাষ্পরুদ্ধ কণ্ঠে কহিল, আপনার কাছে আমার একটি ভিক্ষা আছে। রমেশের কণ্ঠস্বরে উদ্বেল বেদনার আঘাত অনুভব করিয়া মুহূর্তের মধ্যে হেমনলিনী মুখ ফিরিয়া আসিল। রমেশ বলিয়া উঠিল, তুমি আমাকে অবিশ্বাস করিও না। রমেশ এই প্রথম হেমনলিনীকে তুমি বলিল। এই কথা আমাকে বলো যে তুমি আমাকে কখনো অবিশ্বাস করিবে না। আমিও অন্তর্যামীকে অন্তরে সাক্ষী রাখিয়া বলিতেছি, তোমার কাছে আমি কখনো অবিশ্বাসী হইব না। রমেশের আর কথা বাহির হইল না। তাহার চোখের প্রান্তে জল দেখা দিল। তখন হেমনলিনী তাহার স্নিগ্ধ করুণ দুই চক্ষু তুলিয়া রমেশের মুখের দিকে স্থির করিয়া রাখিল। তাহার মধ্যে সহসা বিগলিত অশ্রুধারা হেমনলিনীর দুই কপল বাহিয়া ঝরিয়া পড়িতে লাগিল। দেখিতে দেখিতে সেই নিভৃত বাতায়ন বল তলে দুইজনের মধ্যে একটি বাক্যবিহীন শান্তি ও সান্ত্বনার স্বর্গখণ্ড সঞ্জিত হইয়া গেল।
কিছুক্ষণ এই অশ্রুজল প্লাবিত সুগভীর মৌনের মধ্যে হৃদয় মন নিমগ্ন রাখিয়া একটি আরামের দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া রমেশ কহিল, কেন আমি এখন সপ্তাহের জন্য বিবাহ স্থগিত রাখিবার প্রস্তাব করিয়াছি, তাহার কারণ কি তুমি জানিতে চাও? হেমনলিনী নীরবে মাথা নাড়িল। সে জানিতে চায় না। রমেশ কহিল, বিবাহের পরে আমি তোমাকে সব কথা খুলিয়া বলিব। এই কথায় হেমনলিনীর কপলের কাছে একটুখানি রাঙা হইয়া উঠিল। আজ আহারান্তে হেমনলিনী যখন রমেশের মিলন প্রত্যাশায় উৎসুক চিত্তে সাজ করিতেছিল, তখন সে অনেক হাসি গল্প, অনেক নিভৃত পরামর্শ, অনেক ছোটখাটো সুখের ছবি কল্পনায় সৃজন করিয়া লইতেছিল। কিন্তু এই যে অল্প কয় মুহূর্তে দুই হৃদয়ের মধ্যে বিশ্বাসের মালা বদল হইয়া গেল, এই যে চোখের জল ঝরিয়া পড়িল, কথাবার্তা কিছুই হইল না। কিছুক্ষণের জন্য দুইজনে পাশাপাশি দাঁড়াইয়া রহিল। ইহার নিবিড় আনন্দ, ইহার গভীর শান্তি, ইহার পরম আশ্বাস সে কল্পনাও করিতে পারে নাই। হেমনলিনী কহিল, তুমি একবার বাবার কাছে যাও, তিনি বিরক্ত হইয়া আছেন। রমেশ প্রফুল্ল চিত্তে সংসারের ছোট বড় আঘাত সংঘাত বুক পাতিয়া লইবার জন্য চলিয়া গেল। অন্নদাবাবু রমেশকে পুনরায় গৃহে প্রবেশ করিতে দেখিয়া উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলেন। রমেশ কহিল, নিমন্ত্রণের ফর্দটা আমার হাতে দেন, তবে দিন পরিবর্তনের চিঠিগুলি আজই রওনা করিয়া দিতে পারি। অন্নদাবাবু কহিলেন, তবে দিন পরিবর্তন স্থির রহিল? রমেশ কহিল, হ্যাঁ, অন্য উপায় আর কিছুই দেখি না। অন্নদাবাবু কহিলেন, দেখো বাপু, তবে আমি ইহার মধ্যে নাই, যাহা কিছু বন্দোবস্ত করিবার সে তুমিই করিও, আমি লোক হাসাইতে পারিব না। বিবাহ ব্যাপারটাকে যদি নিজের মর্জি অনুসারে ছেলে খেলা করিয়া তোলো, তবে আমার মতো বয়সের লোকের ইহার মধ্যে না থাকাই ভালো। এই লও তোমার নিমন্ত্রণের ফর্দ, ইতিমধ্যে আমি কতকগুলা টাকা খরচ করিয়া ফেলিয়াছি, তাহার অনেকটাই নষ্ট হইবে। এমনি করিয়া বারবার টাকা জলে ফেলিয়া দিতে পারি এমন সঙ্গতি আমার নাই। রমেশ সমস্ত ব্যয় ও ব্যবস্থার ভার নিজের স্কন্ধে লইতেই প্রস্তুত হইল। সে উঠিবার উপক্রম করিতেছে। এমন সময় অন্নদাবাবু কহিলেন, রমেশ, বিবাহের পরে তুমি কোথায় প্র্যাকটিস করিবে? কিছু স্থির করিয়াছ? কলিকাতায় নয়? রমেশ কহিল, না, পশ্চিমে ভালো জায়গার সন্ধান করিতেছি। অন্নদাবাবু কহিলেন, সেই ভালো, পশ্চিমে ভালো। এটুয়া তো মন্দ জায়গা নয়, সেখানকার জল হজমের পক্ষে অতি উত্তম। আমি সেখানে মাসখানেক ছিলাম, সেই 1 মাসে আমার আহারের পরিমাণ ডবল বাড়িয়া গিয়াছিল। দেখো বাপু, সংসারে আমার ওই একটি মাত্র মেয়ে, আমি সর্বদা উহার কাছে না থাকিলে সেও সুখী হইবে না, আমিও নিশ্চিন্ত হইতে পারিব না। তাই আমার ইচ্ছা তোমাকে একটা স্বাস্থ্যকর জায়গা বাছিয়া লইতে হইবে। অন্নদাবাবু রমেশের একটা অপরাধের অবকাশ পাইয়া সেই সুযোগে নিজের বড় বড় দাবিগুলা উপস্থিত করিতে আরম্ভ করিলেন। সে সময় রমেশকে যদি তিনি এটোয়া না বলিয়া গারোবা চেরাপুঞ্জির কথা বলিতেন, তবে তৎক্ষণাৎ সে রাজি হইত। সে কহিল, যে আজ্ঞে, আমি এটোয়াতেই প্র্যাকটিস করিব। এই বলিয়া রমেশ নিমন্ত্রণ প্রত্যাখ্যানের কার্যভার লইয়া প্রস্থান করিল। অনতিকাল পরে অক্ষয় ঘরে ঢুকিতে অন্নদাবাবু কহিলেন, রমেশ তাহার বিবাহের দিন 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। অক্ষয় কহিল, না না, আপনি বলেন কি? সে কি কখনো হইতে পারে? পরশু যে বিবাহ। অন্নদাবাবু কহিলেন, হইতে তো না পারাই উচিত ছিল। সাধারণ লোকের তো এমনতর হয় না, কিন্তু আজকাল তোমাদের যেরকম কাণ্ড দেখিতেছি, সবই সম্ভব। অক্ষয় অত্যন্ত মুখ গম্ভীর করিয়া আড়ম্বর সহকারে চিন্তা করিতে লাগিল। কিছুক্ষণ পরে কহিল, আপনারা যাহাকে একবার সৎপাত্র বলিয়া ঠাউরাইয়াছেন, তাহার সম্বন্ধে 2টি চক্ষু বুজিয়া থাকেন। মেয়েকে যাহার হাতে চিরদিনের মতো সমর্পণ করিতে যাইতেছেন, ভালো করিয়া তাহার সম্বন্ধে খোঁজ খবর রাখা উচিত। হোক না কেন সে স্বর্গের দেবতা, তবু সাবধানের বিনাশ নাই। রমেশের মতো ছেলেকে যদি সন্দেহ করিয়া লইতে হয়, তবে তো সংসারে কাহারও সঙ্গে কোনো সম্বন্ধ রাখা অসম্ভব হইয়া পড়ে। অন্নদাবাবু কহিলেন। অক্ষয় কহিল, আচ্ছা, এই যে দিন পিছিয়ে দিতেছেন, রমেশবাবু তাহার কোনো কারণ কিছু বলিয়াছেন? অন্নদাবাবু মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিলেন, না, কারণ তো কিছুই বলিল না।
জিজ্ঞাসা করিল বলে বিশেষ দরকার আছে। অক্ষয় মুখ ফিরাইয়া ঈষৎ একটু হাসিল মাত্র। তাহার পরে কহিল, বোধ হয় আপনার মেয়ের কাছে রমেশবাবু একটা কারণ নিশ্চয়ই কিছু বলিয়াছেন। অন্নদাবাবু কহিলেন, সম্ভব বটে। অক্ষয় কহিল, তাহাকে একবার ডাকিয়ে জিজ্ঞাসা করিয়া দেখিলে ভালো হয় না? ঠিক বলিয়াছ, বলিয়া অন্নদাবাবু উচ্চৈস্বরে হেমনলিনীকে ডাক দিলেন। হেমনলিনী ঘরে ঢুকিয়া অক্ষয়কে দেখিয়া তাহার বাপের পাশে এমন করিয়া দাঁড়াইল যাহাতে অক্ষয় তাহার মুখ দেখিতে না পায়। অন্নদাবাবু জিজ্ঞাসা করিলেন, বিবাহের দিন যে হঠাৎ পিছিয়া গেল, রমেশ তাহার কারণ তোমাকে কিছু বলিয়াছেন? হেমনলিনী ঘাড় নাড়িয়া কহিল, না। অন্নদাবাবু কহিলেন, তুমি তাহাকে কারণ জিজ্ঞাসা করো নাই? হেমনলিনী কহিল, না। অন্নদাবাবু কহিলেন, আশ্চর্য ব্যাপার, যেমন রমেশ তুমিও দেখি তেমনি। তিনি আসিয়া বলিলেন, আমার বিবাহে ফুরসত হইতেছে না, তুমিও বললে বেশ ভালো, আর একদিন হইবে, ব্যাস, আর কোনো কথাবার্তা নাই। অক্ষয় হেমনলিনীর পক্ষ লইয়া কহিল, একজন লোক যখন স্পষ্টই কোনো কারণ গোপন করিতেছে, তখন সে কথা লইয়া তাহাকে কি প্রশ্ন করা ভালো দেখায়? যদি বলিবার মতো কিছু হইত, তবে তো রমেশবাবু আপনিই বলিতেন। হেমনলিনীর মুখ লাল হইয়া উঠিল। সে কহিল, এই বিষয় লইয়া আমি বাহিরের লোকের সাথে কোনো কথাই শুনিতে চাই না। যাহা ঘটিয়াছে তাহাতে আমার মনে কোনো ক্ষোভ নাই। এই বলিয়া হেমনলিনী দ্রুত পদে ঘর হইতে বাহির হইয়া গেল। অক্ষয় পাংশু মুখে হাসি টানিয়া আনিয়া কহিল, সংসারে বন্ধুর কাজটাই সবচেয়ে লাঞ্ছনা বেশি, সেই জন্যই আমি বন্ধুত্বের গৌরব বেশি অনুভব করি। আপনারা আমাকে ঘৃণা করুন আর গালি দিন, রমেশকে সন্দেহ করাই আমি বন্ধুর কর্তব্য বলিয়া জ্ঞান করি। আপনাদের যেখানে কোনো বিপদের সম্ভাবনা দেখি, সেখানে অসংশয়ে থাকিতে পারি না। আমার এই একটা মস্ত দুর্বলতা আছে, এ কথা আমাকে স্বীকার করিতেই হইবে। যাই হোক, যোগেন তো কালই আসিতেছে, সেও যদি সমস্ত দেখিয়া শুনিয়া নিজের বোনের সম্বন্ধে নিশ্চিন্ত থাকে, এ বিষয়ে আমি আর কোনো কথাই কইব না। রমেশের ব্যবহার সম্বন্ধে প্রশ্ন করিবার সময় আসিয়াছে। অন্নদাবাবু একথা একেবারে বোঝেন না তাহা নহে, কিন্তু যাহা অগোচরে আছে তাহাকে বলপূর্বক আলোড়িত করিয়া তাহার মধ্য হইতে হঠাৎ একটা ঝঞ্ঝা আবিষ্কারের সম্ভাবনায় তিনি সম্ভবত তাহাতে কিছুমাত্র আগ্রহ বোধ করেন না। অক্ষয়ের উপরে তাহার রাগ হইল। তিনি কহিলেন, অক্ষয়, তোমার স্বভাবটা বড় সন্দিগ্ধ। প্রমাণ না পাইয়া কেন তুমি? অক্ষয় আপনাকে দমন করিতে জানে, কিন্তু উত্তর আঘাতে তাহার আজ ধৈর্য ভাঙিয়া গেল। সে উত্তেজিত হইয়া কহিল, দেখুন অন্নদাবাবু, আমার অনেক দোষ আছে। আমি সৎপাত্রের প্রতি ঈর্ষা করি, আমি সাধু লোককে সন্দেহ করি, ভদ্রলোকের মেয়েদের ফিলোজফি পড়াইবার মতো বিদ্যা আমার নাই, এবং তাহাদের সহিত কাব্য আলোচনা করিবার স্পর্ধাও আমি রাখি না। আমি সাধারণ 10 জনের মধ্যেই গণ্য, কিন্তু চিরদিন আমি আপনাদের প্রতি অনুরক্ত, আপনাদের অনুগত। রমেশবাবুর সঙ্গে আমার আর কোনো বিষয়ে আমার তুলনা হইতে পারে না, কিন্তু এইটুকু মাত্র অহংকার আমার আছে, আপনাদের কাছে কোনোদিন আমার কিছু লুকাইবার নাই। আপনাদের কাছে আমার সমস্ত দৈন্য প্রকাশ করিয়া আমি ভিক্ষা চাইতে পারি, কিন্তু শীত কাটিয়া চুরি করা আমার স্বভাব নহে। এ কথার কি অর্থ তাহা কালই আপনারা বুঝিতে পারিবেন। আজকের গল্প পাঠে ছিলাম আমি প্রতিভা। পরবর্তী পর্ব আসবে আগামী শুক্রবার, শুধুমাত্র কিচিরমিচিরে।